সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সৌদি আরব, ওমান ও কাতারের কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে বলে জানিয়েছে সৌদি আরব। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ইরান। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। গত কয়েকদিন ধরে তীব্র সরকার বিরোধী বিক্ষোভের জেরে রীতিমতো কেঁপে উঠেছে ইরান। মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। এদিকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, ইরানে বিক্ষোভকারীদের উপর দমন পীড়নের জেরে মার্কিন হামলা ঠেকাতে শেষ মুহূর্তে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা চালিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। এর ফলেই শেষ পর্যন্ত তেহরানে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করেছে ইরান। আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করে স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল। এছাড়া ইরানে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড অব্যাহত থাকলে তেহরানের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে পুনর্ব্যক্ত করেছে হোয়াইট হাউস। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেছেন, ইরানের চলমান পরিস্থিতি মোকাবেলায় সব বিকল্পই খোলা রয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন। এছাড়া ইরান যে বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র বলে দাবি করেছে তাও নাকচ করে দেন ওয়ালস। বিশ্বের সবারই জানা দরকার যে ইরানের শাসকরা এখন আগের তুলনায় অনেক বেশি দুর্বল, আর সে কারণেই রাস্তায় নেমে আসা ইরানি জনগণের শক্তির মুখে তারা এমন মিথ্যাকে সামনে এনেছে। তারা ভীত, তারা নিজের দেশের লোকজনকেই নিয়ে ভীত। এর জবাবে জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত গোলাম হোসেন দারজি বলেন, ইরান কোনো সংঘাত বা উত্তেজনা বাড়াতে চায় না, তবে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচার, তথ্য বিকৃতি ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ তোলেন। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের পক্ষে সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা মার্থা পোবে বলেন, এই সংবেদনশীল সময়ে সর্বোচ্চ সংযম দেখানো জরুরি। মনিরুজ্জামান বাবু, ৭১। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন। মাচাদোর এই উপহার গ্রহণ করে তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্টে। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এই প্রথম সরাসরি সাক্ষাৎ করলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো। এ সময় তিনি তার শান্তিতে পাওয়া নোবেল পদকটি ট্রাম্পকে উপহার দেন। এই উপহার পেয়ে ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, মারিয়া তাকে নোবেল শান্তি পুরস্কার তুলে দিয়েছেন। এটা পারস্পরিক সম্মানের এক অসাধারণ ইঙ্গিত। ট্রাম্প আরও বলেন, মাচাদো একজন অসাধারণ নারী, যিনি অনেক কিছুর মধ্য দিয়ে গেছেন। বৈঠকের পর মাচাদো ক্যাপিটল ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, ট্রাম্পের প্রতি ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই তিনি এই বিপুল সম্মানসূচক উপহার দিয়েছেন। আমার মনে হয় আজ আমাদের ভেনেজুয়েলাবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক দিন। আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি এটি। গত বছর মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পেলে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে মাচাদো বলেছিলেন তিনি তার শান্তির নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নেবেন। তবে নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, পদক অন্য কারো হাতে দেওয়া বা উপস্থাপন করা যেতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না। মনিরুজ্জামান বাবু, ৭১।
ভেনেজুয়েলার সাথে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী ট্যাঙ্কার ক্যারিবীয় সাগরে জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, ভেরোনিকা নামের জাহাজটি কোনো প্রতিরোধ ছাড়াই আটক করা হয়। কমান্ডের দাবি, নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ চলাচলের ওপর ট্রাম্প প্রশাসনের যে কোয়ারেন্টাইন আরোপিত রয়েছে সেটি অমান্য করেই ট্যাঙ্কারটি চলছিল। এক বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলা থেকে যে তেল রপ্তানি হবে তা অবশ্যই আইনসম্মত ও যুক্তরাষ্ট্রের অনুমোদিত প্রক্রিয়ায় হতে হবে। মার্কিন কর্মকর্তারা জানান, গত ডিসেম্বর থেকে ভেনেজুয়েলার তেল পরিবহনের সাথে যুক্ত জাহাজ জব্দের এটি ষষ্ঠ ঘটনা। এদিকে ভেনেজুয়েলার তেল বাণিজ্যের সাথে যুক্ত আরও অনেক ট্যাঙ্কার জব্দ করতে আদালতের অনুমতি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে চলা সাধারণ মানুষের বিক্ষোভ দমাতে সামরিক বাহিনী মোতায়েনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনী মোতায়েন করতে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সবশেষ হুমকি আসার কয়েক ঘন্টা আগে মিনিয়াপোলিসে এক ভেনেজুয়েলান ব্যক্তিকে গুলি করেন এক অভিবাসন কর্মকর্তা। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, এজেন্টরা তার গাড়ি থামাতে গেলে তিনি পালানোর চেষ্টা করছিলেন এবং ওই ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। মিনিয়াপোলিসে ইতোমধ্যে ৩,০০০ ফেডারেল কর্মকর্তা পাঠিয়েছেন ট্রাম্প। সামরিক বাহিনীর স্টাইলে ছদ্মবেশে শহরে টহল দিচ্ছেন তারা। এদিকে এই বিক্ষোভের পর থেকে এজেন্টরা অভিবাসী ও বিক্ষোভকারীদের গ্রেপ্তার করেছেন। গত সপ্তাহে মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুডকে এক কর্মকর্তা গুলি করে হত্যা করেন। এরপরই সেখানকার বাসিন্দাদের সাথে ফেডারেল কর্মকর্তাদের সংঘর্ষ হয়। শান্তির পথে ইউক্রেন কখনো বাধা ছিল না এবং ভবিষ্যতেও হবে না। ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তিতে জেলেনস্কি বাধা দিচ্ছেন, ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন কখনো শান্তির প্রতিবন্ধক ছিল না, হবেও না। তিনি জানান, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে টেলিফোনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে কথা হয়েছে তার। এর আগে বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার তুলনায় ইউক্রেন শান্তি চুক্তিতে যেতে কম প্রস্তুত। প্রায় ৪ বছর ধরে চলা যুদ্ধের সমাধান কেন হয়নি এমন প্রশ্নে তিনি সরাসরি জেলেনস্কিকে দায়ী করেছেন। এরপরে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাশিয়ার অব্যাহত হামলায় প্রমাণ করে মস্কো শান্তি চায় না। রাশিয়া কোনো চুক্তিতে যেতেও আগ্রহী নয়। গাজায় পৃথক ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ নেতা, একজন হামাস পুলিশ সদস্য এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন শীর্ষ নেতা রয়েছেন। স্থানীয় চিকিৎসক ও বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নুসাইরাতে ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ সদস্য আশরাফ আল খাতিব নিহত হন। গাজা শহরের এক হামাস পুলিশ সদস্যের মৃত্যু হয়। এছাড়া হামাসের একটি সূত্র জানিয়েছে, দেইর আল বালাহ এলাকায় বৃহস্পতিবার দিনের শুরুতে স্থানীয় কমান্ডার মোহাম্মদ আল হলি নিহত হন। এছাড়াও নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরও রয়েছেন। এ ঘটনায় ইসরায়েল কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে এই হামলাগুলো এমন এক সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্র বুধবার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরকে দোষারোপ করে আসছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী সালেম বিন ব্রেক পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হয়েছেন শায়া মোহসেন জিন্দানি। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে সালেম বিন ব্রেক পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়। কয়েক ঘন্টা পরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে শায়া মোহসেন জিন্দানির নাম ঘোষণা করে কাউন্সিল। ২০১৫ সাল থেকে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে আর দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল। এর মধ্যে দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজাকশন কাউন্সিল এনসিটির উত্থানে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল চাপে পড়ে, কিন্তু সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান শুরু হলে আমিরাতে আশ্রয় নেন এনসিটির প্রেসিডেন্ট এইদারুস আল জুবাইদি। আর এরপর থেকে ইয়েমেনের প্রধানমন্ত্রী পদে এই পরিবর্তন এলো। দক্ষিণ কোরিয়ার একটি আদালত শুক্রবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। সামরিক আইন জারি করার চেষ্টার পর তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাধা দেওয়া সহ একাধিক অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। সিউলে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায় জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে ইউন সুক ইয়োলের ঘোষিত মার্শাল ল সংক্রান্ত মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া আদালত ইউনকে সরকারি নথি জালিয়াতি এবং মার্শাল ল জারির ক্ষেত্রে
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে। এই রায়টি ইউন সুক ইয়োলের বিরুদ্ধে দায়ের হওয়া মার্শাল ল সংক্রান্ত ফৌজদারি মামলাগুলোর মধ্যে প্রথম রায়। তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। ভারতের উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং নন্দা দেবী জাতীয় উদ্যান বনাঞ্চল এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভারতীয় বিমান বাহিনী। আবহাওয়াবিদ ও বন কর্মকর্তারা জানায় এবারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। এরই মধ্যে উত্তরাখণ্ডের জন্য 1600-র বেশি সতর্কতা জারি করেছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। পরিবেশবিদদের মতে জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠেছে, যা এ ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানায় এই আগুনের কারণে হুমকির মুখে রয়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য, সেই সাথে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী 4 জন নভোচারী বুধবার নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মধ্যে একজন নভোচারী গুরুতর অসুস্থ ছিলেন। মূলত এ কারণে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে তারা ISS-এ নিজেদের মিশন শেষ করতে বাধ্য হয়েছেন। নাসার ইতিহাসে কোনো নভোচারীর স্বাস্থ্যজনিত কারণে নির্ধারিত সময়ের আগে মিশন শেষ করার ঘটনা এটি প্রথম। গোপনীয়তা রক্ষার্থে নাসার কর্মকর্তারা অসুস্থ নভোচারীর পরিচয় বা তার অসুস্থতার ধরন প্রকাশ করেননি। নভোচারীদের ফিরে আসার শেষ মুহূর্তে নাসা এক্সপেক্স নিজেদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করেছে। নাসার এই মিশনের নাম ছিল ক্রু 11। আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় ক্রু 12 মিশনে আরও 4 জন নভোচারীর ISS-এ যোগ দেওয়ার কথা রয়েছে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, থাকুন 71 সাথে।